এবার চিন্তা করা যাক যে এই অণুটার কি ঘটবে। এটার নামকরণ করা যাক। এখানে 1 2 3 4 5 5টা কার্বন আছে, এতে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। 5-এর কারণে এটা হবে পেন্ট, এটা হলো পেন্টেইন। আর এটার 3 নম্বর কার্বনে 2টা গ্রুপ যুক্ত আছে, 1 2 3, যেদিক থেকে আমরা গণনা শুরু করি না কেন। 3 নম্বর কার্বনে একটা ব্রোমো গ্রুপ আর একটা ইথাইল গ্রুপ আছে। এই গ্রুপে 2টা কার্বন আছে, এরা 3 নম্বর কার্বনে যুক্ত আছে। তাহলে এটা হলো 3 ব্রোমো 3 ইথাইল পেন্টেইন। তাহলে এখানে 3 ব্রোমো 3 ইথাইল পেন্টেন একটা দ্রাবকে দ্রবীভূত আছে। এখানকার এই দ্রাবকটা হলো একটা অ্যালকোহল। এখানে 2টা কার্বন আছে, 2 কার্বন। তাহলে মেথ এথ, তাহলে এটা হলো এথানল। তাহলে এখানকার এটা হলো এথানল। এবার চিন্তা করা যাক যে এই 3 ব্রোমো 3 ইথাইল পেন্টেন যদি কিছু ইথানলে দ্রবীভূত থাকে তবে কি ঘটতে পারে। ইথানলের ইতিমধ্যেই একটা হাইড্রোজেন আছে, এটা আরেকটা প্রোটন পেতে খুব একটা উদ্গ্রীব নয়, যদিও এর একটা আংশিক নেগেটিভ চার্জ আছে। এটা পোলার, অক্সিজেন অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এর আংশিক নেগেটিভ চার্জ আছে, তাই হয়তো বা এটা আরেকটা প্রোটন নিতে ইচ্ছুক হতে পারে, কিন্তু এটা খুব তীব্রভাবে সেটা করতে চায় না। প্রকৃতপক্ষে এটা একটা দুর্বল ক্ষার। তাহলে এখানকার এই এথানল হলো একটা দুর্বল ক্ষার। এটা আসলে এত বেশি শক্তিশালী নয় যে এটা গিয়ে কার্বনের কাছ থেকে হাইড্রোজেন বের করে নিয়ে আসবে, যেটা আমরা E2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। এটা এখানে চুপ করে বসে থাকবে আর হয়তো সেরকম কিছু ঘটার জন্য অপেক্ষা করবে। এখন কি ঘটতে পারে? এবার এখানে এই ব্রোমো গ্রুপটা আছে, এখানে এই ব্রোমিন আছে, আর ব্রোমাইড অ্যানায়ন আসলে বেশ ভালো একটা লিভিং গ্রুপ। এটা বেশ বড় একটা অণু, এটা তার চার্জ ধরে রাখতে পারে, কারণ এটা বিশাল ইলেকট্রন মেঘের মধ্যে ছড়িয়ে যায়। আর এটা একটা টারশিয়ারি কার্বনের সাথে যুক্ত আছে। এখানকার এই কার্বনটা যুক্ত আছে 1 2 3 3টা কার্বনের সাথে। এটাকে যদি একটা ইলেকট্রন হারাতে হয়, এটাকে যদি সেখানকার ইলেকট্রনটা হারাতে হয়, এটা হয়তো সেটা করতে পছন্দ করবে না, কিন্তু এটা বেশ সুস্থিত হবে, এরকম ঘটার সম্ভাবনা আছে, এটা ঘটতে পারে। তাহলে হয়তো প্রথম ধাপে, যেহেতু ব্রোমিন একটা ভালো লিভিং গ্রুপ আর এই কার্বনটা একটা কার্বোক্যাটায়ন হিসাবে সুস্থিত হতে পারে, ব্রোমিন যেহেতু অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তাই এটা ইতোমধ্যেই ইলেকট্রনটা টানতে থাকবে। এবার হয়তো সে ইলেকট্রনটা পুরোপুরি নিয়ে নেবে। এটা নিরপেক্ষ ব্রোমিনের 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন, এটা হয়তো কার্বনের এই ইলেকট্রনটা নিয়ে নেবে। এবার এর 8টা যোজ্যতা ইলেকট্রন থাকবে এবং এটা ব্রোমাইডে পরিণত হবে। এবার কি ঘটবে? আর এই ইথানল কিছুই করছে না, এটা একটা দুর্বল ক্ষার, এটা এখনো পর্যন্ত এটার সাথে বিক্রিয়া করার মতো শক্তিশালী নয়। তাহলে এবার কি ঘটছে? এই বিক্রিয়াটা ধীর গতিতে হবে। আমি এটা বলেছি যে এটা খুব দ্রুত গতিতে ঘটবে না, কিন্তু এটা ঘটতেও পারে। এটাই হলো আসলে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপ। এই ধাপটাই বিক্রিয়ার হার নির্ধারণ করবে। রেট ডিটারমিনিং স্টেপ। এরপরে কি ঘটবে? আমি সব কিছু আবার পেস্ট করি। তাহলে এবার এখান থেকে আমরা শুরু করব। কিন্তু এখন ছোট বিক্রিয়াটা ঘটার পর এটা দেখতে কেমন হবে? এবার ব্রোমিন বের হয়ে গেছে, এটা পরিষ্কার করে ফেলা যাক। আমি ব্রোমিনটা পরিষ্কার করে ফেলছি। এটার সাথে একটা ইলেকট্রন নিয়ে গেছে, তাই এটা হলো ব্রোমাইড। আমি এটা এভাবে আঁকছি, আমি এটা নীল রং দিয়ে করি, এটা হলো ব্রোমিন। তাহলে ব্রোমিন এবার এখানে থাকবে। এর 1 2 3 4 5 6 7 7টা যোজ্যতা ইলেকট্রন ছিল, এটা কার্বন থেকে এই ম্যাজেন্টা ইলেকট্রনটা টেনে নিয়েছে। এবার এর 8টা যোজ্যতা ইলেকট্রন আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, আর কার্বনটা একটা ইলেকট্রন হারিয়েছে, তাই এর একটা পজিটিভ চার্জ আছে। আর এটা কিছুটা হলেও সুস্থিত, কারণ এটা একটা টারশিয়ারি কার্বোক্যাটায়ন। এবার চিন্তা করা যাক যে এখানে কি ঘটছে। এখানে আমি একটা জিনিস দেখাই। এই বিক্রিয়ার প্রথম ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত ছিল, এটা হলো হার নির্ধারণী ধাপ বা সবচেয়ে ধীর গতিসম্পন্ন ধাপ। এটা না ঘটা পর্যন্ত আর কিছু ঘটবে না। এখন এটা ঘটার পর বাকি সব কিছু খুব দ্রুত ঘটে যাবে। এই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত ছিল, তাহলে এটা SN1 বিক্রিয়ার সাথে এর মিল আছে। কিন্তু আমরা একটু পরেই দেখব যে এখান থেকে আমরা আসলে কোনো কিছু সরিয়ে ফেলছি বা এলিমিনেট করছি, তাই আমরা এটাকে E1 বিক্রিয়া বলবো। আসলে এলিমিনেশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এর মধ্যেই ব্রোমাইড বেরিয়ে গিয়েছে। তাহলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কেন এটাকে E1 বিক্রিয়া বলা হয়। ই আসে এলিমিনেশন থেকে, আর এখানে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত থাকে। এক্ষেত্রে এখানে এই দুর্বল ক্ষারটা জড়িত নাই, কিন্তু এই ব্রোমাইডটা এখন বেরিয়ে গেছে। এবার দেখা যাক যে এই দুর্বল ক্ষার ইথানল কিছু করতে পারে কিনা। এর এখানে একটা আংশিক নেগেটিভ চার্জ আছে, এই প্রান্তে আংশিক নেগেটিভ চার্জ আছে, আর এই প্রান্তে আংশিক পজিটিভ চার্জ আছে। তাহলে
এটা হাইড্রোজেনের দিকে বা আমার বলা উচিত যে প্রোটনের দিকে বা পজিটিভ চার্জের দিকে কিছুটা হলেও আকর্ষিত হবে, কিন্তু কোনো কিছু যদি বেশ অ্যাসিডিক না হয় তবে এটা সেখান থেকে কোনো কিছু খুব একটা টেনে নিতে পারবে না। এখন এটা একটা কার্বোক্যাটায়নে পরিণত হয়েছে, এই পুরা অণুটা এবার প্রকৃতপক্ষে অনেক অ্যাসিডিক হয়েছে। এর অর্থ হলো এটা প্রোটন ছেড়ে দিতে চায়, অথবা আপনি এভাবেও দেখতে পারেন যে এটা ইলেকট্রন নিতে চায়। এটা নির্ভর করছে আপনি অ্যাসিডের ব্রনস্টেড লাউরির মতবাদ ব্যবহার করছেন নাকি লুইস মতবাদ ব্যবহার করছেন। দুই ক্ষেত্রে এটা একটা প্রোটন ছেড়ে দিতে চায়। সেটা এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে। এর অতিরিক্ত পজিটিভ চার্জ আছে, এটা এই অতিরিক্ত পজিটিভ চার্জ হতে মুক্ত হতে চায়। তাহলে এটা অন্তত এরকম অ্যাসিডিক হবে যে এটা এই দুর্বল ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে এবার এরকম একটা অবস্থা হচ্ছে, এবার এরকম একটা অবস্থা হচ্ছে যেখানে এই অক্সিজেন এর আংশিক নেগেটিভ চার্জে, আমি এখন অন্য একটা রং নিচ্ছি, এখানকার এই পার্পল ইলেকট্রনটার কথা ধরি, এখানকার এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দান করা যেতে পারে, অথবা এটা এই হাইড্রোজেন প্রোটনকে টেনে নিবে। তখন হাইড্রোজেনের ইলেকট্রনটা বড় অণুটা নিয়ে নিবে, এটা তখন কার্বোক্যাটায়নের দিকে আকর্ষিত হবে। তাহলে এটা ঠিক এরকমভাবে কার্বোক্যাটায়নের দিকে যাবে। এই অবস্থায় এবার কি ঘটবে, আমাদের চূড়ান্ত প্রোডাক্টটা কি হবে, আমি সেটা এখানে আঁকি। বিক্রিয়ার এই অংশটা দ্রুত ঘটবে, বিক্রিয়ার হার নির্ধারণী ধাপটা ধীরে ঘটবে, লিভিং গ্রুপটাকে বের হয়ে যেতে হবে, কার্বোক্যাটায়ন গঠিত হবে। এটা খুব দ্রুত গতিতে ঘটবে না, কিন্তু সেটা যখন একবার গঠিত হবে এটা বেশ সুস্থিত হবে না, আর এই জিনিসটা ঘটবে, এটা দ্রুত ঘটবে। আমি সব কিছু আবার পেস্ট করছি, সব কিছু আবার পেস্ট করা যাক। এটা হলো ড্রয়িংটা। তাহলে ইতোমধ্যেই ব্রোমাইডটা বেরিয়ে গেছে, ব্রোমাইডটা বেরিয়ে গেছে, আর এবার হাইড্রোজেনটা চলে যাবে। এটা পরিষ্কার করা যাক, এটা কার্বনের হাইড্রোজেন বা এখানকার এই কার্বন থেকে হাইড্রোজেনটা চলে গেছে, কিন্তু এই ইলেকট্রনটা এবারও থাকছে, সেটা এবারও এই কার্বনের সাথেই থাকছে। আর যে ইলেকট্রনটা এই হাইড্রোজেনের সাথে ছিল সেটা এবার আগে যেটা কার্বোক্যাটায়ন ছিল তার সাথে আছে। তাহলে এখানকার ইলেকট্রনটা এবার এখানে আছে, আর এখানকার এই বন্ধনটা এবার এখানে গঠিত হবে। এক্ষেত্রে একটা অ্যালকিন গঠিত হলো, আর আগে যেটা ইথানল ছিল সেটা এবার একটা প্রোটন নিয়েছে এবং একটা পজিটিভ ক্যাটায়নে পরিণত হয়েছে, সেটা আঁকা যাক। তাহলে এখানকার এই ইলেকট্রনটা কোথাও দিয়ে দেওয়া হচ্ছে, এটা এখন আর এথানলের সাথে নেই, এটা এখন আর ইথানলের সাথে নেই, এটা ইথানলের সাথে আর থাকবে না, এটা এবার এই হাইড্রোজেনকে দিয়ে দেওয়া হবে, এটা এখানকার এই হাইড্রোজেনের কাছে চলে যাবে, এখানকার এই হাইড্রোজেনের কাছে। এবার এরা একটা নতুন বন্ধন গঠন করছে। এবার যেহেতু অক্সিজেন একটা ইলেকট্রন ছেড়ে দিল, এর এবার একটা পজিটিভ চার্জ আছে, আর আগের ধাপের শুরুতেই ব্রোমাইড অ্যানায়নটা বেরিয়ে গেছে। তাহলে ব্রোমাইড অ্যানায়নটা তার 8টা যোজ্যতা ইলেকট্রন নিয়ে ভেসে বেড়াচ্ছে, 1 2 3 4 5 6 7, আর এখানকার এই ইলেকট্রনটা থাকবে, সেজন্য এটা নেগেটিভ হবে। তাহলে বিক্রিয়াটা হয়ে গেল, আমাদের একটা দুর্বল ক্ষার ছিল আর একটা ভালো লিভিং গ্রুপ ছিল, এবং ছিল একটা টারশিয়ারি কার্বন। লিভিং গ্রুপটা বের হয়ে গিয়েছিল, এখানে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত ছিল, এটা এলিমিনেটেড হয়েছে। আর যখন এটা এলিমিনেটেড হয়েছিল তখন দুর্বল ক্ষারটা এই হাইড্রোজেনটাকে বের করে নিতে সক্ষম হয়েছিল এই অণু থেকে, আর সেজন্য এই অণুটাতে একটা দ্বিবন্ধন ঘটিত হয়ে একটা অ্যালকিনে পরিণত হয়েছিল। আমি আগে আপনাদের বলেছিলাম যে এটাকে E1 বিক্রিয়া বলা হয়, আসে এলিমিনেশন থেকে, এক্ষেত্রে এটা হচ্ছে হ্যালাইডের, 1 আসে এজন্য যে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে শুধুমাত্র একটা বিক্রিয়ক জড়িত ছিল, সেখানে দুর্বল ক্ষারটা জড়িত ছিল না। আমরা এটা নিয়ে পরে আরও কথা বলবো, বিশেষ করে বিভিন্ন অবস্থায় আপনি বিভিন্ন ধরনের E1 বিক্রিয়া দেখতে পারবেন, কোন হাইড্রোজেনটা আসলে উঠে যাবে এবং এই ধরনের অন্য জিনিসপত্র। আর আমরা E1 E2 SN1 এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দেখব যে বিভিন্ন পরিস্থিতিতে এদের প্রতিটা বিক্রিয়া ঘটার জন্য কী ধরনের পরিবেশ বা বিক্রিয়ক থাকতে হবে।